আলুশকে এবার নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিল কুসুম। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। যে মুহূর্তে কুসুম আলুশের রুমে কফি দেওয়ার জন্য লোকে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই শ্যামের ফোন আসে আলুশের ফোনে। ঠিক সেই সময় আলুশ ওয়াশরুমে থাকাকালীন এক পর্যায়ে কুসুম আলুশের অনুমতি ছাড়াই ফোনটা রিসিভ করে। আর শ্যামের কণ্ঠস্বর শুনেই বলতে শোনে, এই গাঙ্গুলি, মনে হচ্ছে তো আজ যদি কোনো মতে আমার বোনের সঙ্গে তোমার বিয়ের পাকা কথা না বলো এবং কোনো মতে যদি আমার বোনকে বিয়ে করার প্রস্তাব নাকচ করো, তাহলে তোমার কপালে অশেষ দুঃখ আছে। তোমার মা ইন্দ্রাণী গাঙ্গুলি আজই সমস্ত সত্য জেনে যাবে। শুধুমাত্র মুখে বলব এমন নয়, সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আমি হাজির হব। তারপর এমন কেলেঙ্কারি হবে যে গাঙ্গুলি পরিবারের মুখে রীতিমতো কালি পড়ে যাবে। যে প্রেসের লোকদের কাছে গিয়ে গাঙ্গুলি হাউস তাদের কাজের ওপর প্রশ্ন তুলেছিল, তাদের দক্ষতার ওপর প্রশ্ন তুলেছিল, সেই প্রেসের লোকেরাই এবার গাঙ্গুলি পরিবারের মুখে কালি মাখাবে। এটা নিশ্চয়ই তুমি চাও না। তাই আমি যা বলছি চুপচাপ মেনে নাও। ঠিক সেই সময় এই কথাগুলো শুনে কুসুম বুঝতে পারে যে ছোট সাহেব আসলে চক্রান্তের শিকার হয়েছে। শ্যাম প্রতিনিয়ত ছোট সাহেবের ওপর জোর খাটিয়ে, জুলুম খাটিয়ে তাকে দিয়ে সমস্ত কিছু করিয়ে নিচ্ছে। আর ছোট সাহেব রীতিমতো অসহায় হয়ে পড়ে পরিবারের সকলকে বাঁচানোর জন্য এবং মায়ের কাছ থেকে সত্যিটা লুকানোর জন্য প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। কুসুম তখন মনে মনে বলে, না না, এটা আমি কোনো মতে সহ্য করতে পারব না। ঠিক সেই সময় সন্ধ্যার দিকে শ্যাম হঠাৎ করেই বাড়িতে এসে হাজির হয় এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে। সে বলতে থাকে, ইন্দ্রাণী গাঙ্গুলি কোথায়? আপনাকে এবার সত্যের মুখোমুখি হওয়ার সময় এসেছে। আপনার গুন্ধর ছেলে যে আপনার চোখকে ফাঁকি দিয়ে বিয়ে করে ফেলেছে, সেই সমস্ত সত্য আপনাকে জানতে হবে। ঠিক সেই সময় পরিবারের সদস্যরা শ্যামের কলার চেপে ধরে বলতে থাকে, তোমার লজ্জা করে না? তুমি এখানে কেন চলে এসেছ? তোমার সঙ্গে আমাদের যা কথা সেটা বাড়ির বাইরে, এখানে নয়। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমাদের ধৈর্যেরও একটা সীমা আছে। তখন শ্যাম বলতে থাকে, শুধু তোমাদের ধৈর্যের সীমা আছে, আমার নেই? আমার বোন যখন দিনের পর দিন প্রত্যাখ্যাত হয়েছে, তখন তো তোমরা আমার ধৈর্যের কথা ভাবোনি। আজ সময় এসেছে সব সত্য সামনে আসার। ঠিক সেই সময় কুসুম সামনে এসে বলতে থাকে, আপনি তো চান যে আপনার বোনের সঙ্গে ছোট সাহেবের বিয়ে হোক, আর আমি তাদের মাঝখানে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়ে আছি, তাই না? যদি আপনি কোনো মতে দেবী মায়ের কাছ থেকে এই সমস্ত কথা লুকিয়ে রাখতে পারেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, খুব শীঘ্রই আমি নিজে থেকেই ছোট সাহেবের জীবন থেকে অনেক দূরে সরে যাব, যেখানে ছোট সাহেবের নাগালও আমার কাছে পৌঁছাবে না। তখন আপনার বোন আর ছোট সাহেবের 4 হাত এক করা আপনার পক্ষে খুব সহজ হয়ে যাবে। কিন্তু তার বিনিময়ে আমার একটা শর্ত আছে। এত সহজে আমি আপনার কথার ওপর বিশ্বাস করব না। আপনি চিরকালের জন্য আমার পরিবারকে রেহাই দেবেন, তাদের আর কোনোভাবে বিরক্ত করবেন না। এই শর্তে যদি আপনি রাজি থাকেন, তবেই আমি আপনার কথায় রাজি হব। অন্যদিকে দেখা যায় যে মুহূর্তে কিনা এক পর্যায়ে শ্যাম হঠাৎ করে কুসুমকে ফোন করে বলতে থাকে যে, কুসুম সরকার, এবার সেই সময় চলে এসেছে। তোমাকে যে অ্যাড্রেস পাঠাচ্ছি, সেই অ্যাড্রেস অনুযায়ী তুমি আমাদের বাড়িতে পৌঁছে যাও। সেখানে অ্যাডভোকেট চলে এসেছে, সম্পূর্ণ ডিভোর্স পেপার তৈরি করে ফেলেছে। শুধু তোমার একটা সিগনেচারের অপেক্ষা। তারপর আমি আমার বোন আর আয়ুষের 4 হাত এক করে দেব। আর কোনো মতে আমি এক বিন্দু সময় নষ্ট করতে চাই না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই আয়ুষ কুসুমকে বাধা দিয়ে বলতে থাকে, কুসুম, তুমি কোনো মতে আমার সঙ্গে এই দূরত্ব বজায় রাখতে পারো না। তুমি ভুলে যেও না, তুমি আমার স্ত্রী এবং আমাদের সবে মাত্র বিয়ে হয়েছে। সেই জায়গায় আমরা এত কাঠখড় পুড়িয়ে এক হয়েছি, তার আগেই তুমি আমাদের সুখের মুখ দেখার আগেই আমাকে চিরকালের জন্য দূরে সরিয়ে দেবে? ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে, হ্যাঁ, আমি সেটা করতে বাধ্য হচ্ছি। তার কারণ আমি শুধুমাত্র আপনার মঙ্গল চাই। আমি আপনাকে ভালোবাসি, ছোট সাহেব, সেটা আপনি বুঝতে পারছেন না কেন বলুন তো? আপনার ভালোর জন্য আমাকে যদি নিজের প্রাণটাও দিতে হয়, আমি নিঃসন্দেহে সেটা দিয়ে দিতে পারি। আর এখানে তো রীতিমতো আপনার জীবনটাই বাজি লেগে গিয়েছে। আপনি কি একবার ভেবে দেখেছেন, দেবীমা যদি সমস্ত সত্য জেনে যান তাহলে কি হবে? আমাদের সম্পর্ক আদৌ কোনোদিন পূর্ণতা পাবে? তার থেকেও বড় কথা, যতদিন পর্যন্ত দেবীমা আমাদের বিয়ের কথা জানতে না পারছেন, ততদিন পর্যন্ত আমি কোনোমতে বৈধভাবে গাঙ্গুলি পরিবারের বউ হতে পারব না। আর প্রতিদিন বাবার সঙ্গে,
গোটা পরিবারের সঙ্গে লুকোচুরি খেলে আমি মনে করি এই সম্পর্ক থেকে মুক্ত হওয়াটাই ভালো। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে, আমি তোমাকে ছাড়া বাঁচব না। তুমি সেটা একবারও ভাবছ না? তখন কুসুম বলতে থাকে, ছোট সাহেব, অভ্যাস করলে সবই অভ্যাস হয়ে যায়। আপনি যেমন বিয়ের আগে আমাকে ছাড়াই বেঁচেছিলেন, তখন তো আপনি আমাকে ভালোবাসতেন না। পরে যখন বুঝতে পারলেন যে আমাকে ভালোবাসেন, তখন আমার ছাড়া বাঁচা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু তার আগে তো আপনি দিব্যি ছিলেন। তাহলে এবার না হয় আমার জায়গায় তিশাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখুন। আমার মনে হয় দেবী মা তিশাকে নিঃসন্দেহে মেনে নেবেন। কারণ তিশা ম্যাডাম আপনার যোগ্য। কিন্তু আমি কোনো মতে আপনার যোগ্য নই, আমি সম্পূর্ণরূপে আপনার অযোগ্য। সেটা আমি নিজেও এবার মেনে নিয়েছি। বাস্তবতাকে মেনে নিতে শিখেছি। তাই আর সময় নষ্ট না করে আমাকে যেতে দিন। ঠিক সেই সময় আয়ুষ আর কুসুম একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে থাকে। আর তখনই শ্যাম বলতে থাকে, একে অপরের দিকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। কুসুম সরকার, আর কোনো সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব আমার জামাইবাবুকে তোমার কাছ থেকে মুক্তি দাও। তুমি একদমই বেমানান আমার জামাইবাবুর পাশে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম চোখের জল ফেলতে ফেলতে এক পর্যায়ে আয়ুষকে ডিভোর্স দিয়ে ডিভোর্স পেপারে সিগনেচার করে ফেলে। আর শ্যাম বলতে থাকে, এই যে দেখুন, যত শীঘ্র সম্ভব যেন এই ডিভোর্সটা কমপ্লিট হয়ে যায় সেই বন্দোবস্ত করবেন। সিগনেচার যা চেয়েছিলাম সেটা তো পেয়ে গেছি। ঠিক সেই সময় এক পর্যায়ে শ্যাম আবার বলতে থাকে, আসলে তুমি দেখো, আজ সন্ধ্যাতেই তোমার আর আমার বোন তৃষার আশীর্বাদ হবে। আর সেটা স্বয়ং গাঙ্গুলি হাউসেই হবে। ইন্দ্রাণী গাঙ্গুলি নিজ হাতে সমস্ত আয়োজন সম্পূর্ণ করবেন। সেই বন্দোবস্ত আমি ইতিমধ্যেই করে ফেলেছি। আজ সন্ধ্যাতেই তোমাদের গোটা পরিবারকে চমকে দেব। একদিকে স্বামীকে ডিভোর্স দিয়ে নিজের প্রিয় মানুষটাকে অন্য কারো হাতে তুলে দেওয়ার যন্ত্রণা, অন্যদিকে কুসুমের জীবনে হঠাৎ করেই আসা এক অনাকাঙ্ক্ষিত সুখবর। কোনটা সামলাবে সেটা নিয়েই এবার রীতিমতো দ্বন্দ্বে পড়ে গেল কুসুম। যে মুহূর্তে কিনা কুসুম আয়ুষকে ডিভোর্স দিয়ে শ্যামের বাড়ি থেকে বেরিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই কুসুমের গা গোলাতে শুরু করে। মাথা যন্ত্রণা করতে থাকে। অন্যদিকে কুসুম যখন হঠাৎ করেই বমি করতে শুরু করে, সেই মুহূর্তেই দীপালি কুসুমকে সামলাতে গিয়ে বলতে থাকে যে, কি কুসুম, বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছি তোর চোখমুখ কেমন মলিন লাগছে। তার থেকেও বড় কথা, তোর গা গোলানো, মাথা যন্ত্রণা, সবসময় অস্বস্তি লেগেই রয়েছে। তোর কি হয়েছে বলতো? মনের উপর কোনো ঝড় বয়ে যাচ্ছে বলে কি এই অসুস্থতা দেখা দিচ্ছে? তুই কি নিজের খেয়াল রাখবি না? যদি কোনো অবহেলার কারণে তোর শরীরের উপর চাপ পড়ে, তাহলে সেটা দেখবে কে বলতো? ঠিক সেই সময় কুসুম বলতে থাকে, জানি না পিসি, খুব বেশি করে আমার গা গোলাচ্ছে। দুধের গন্ধ একদমই সহ্য হচ্ছে না। তার থেকেও বড় কথা, রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না। সবসময় মাথা ঘোরে আর বমি বমি লাগে, জানো তো। ঠিক সেই সময়ে সমস্ত কথাবার্তা শোনামাত্র দীপালি এক পর্যায়ে বলতে থাকে, কুসুম, একটা কথা বলি, কিছু মনে করিস না। তোর আর আয়ুষ বাবুর তো বিয়ে হয়েছিল, আর তোদের মধ্যে সম্পর্কও যথেষ্ট ঘনিষ্ঠ ছিল। তোরা স্বামী স্ত্রী ছিলি। তাই আমি বলছি, কোনো রকম ঝুঁকি না নিয়ে, কাউকে কিছু না জানিয়ে, তুই বরং একবার টেস্ট করে দেখ। টেস্ট করলে ক্ষতি কি? ঠিক সেই সময় কুসুম বলতে থাকে, পিসি, এই সমস্ত কথা বলছ কেন? আমি তো খুব ভালো করেই জানি সেটা হওয়ার সম্ভাবনা নেই। তাহলে তুমি বারবার এটা করতে বলছো কেন? তখন দীপালি জোর করতেই থাকে। আর শেষ পর্যন্ত কুসুম অবশেষে প্রেগন্যান্সি টেস্ট করে। আর সেখানে রিপোর্ট পজিটিভ আসতেই কুসুমের চক্ষু চরকাচ হয়ে যায়। ঠিক সেই সময় দীপালি বলতে থাকে, একদিকে তুই তোর সন্তানের বাবাকে অন্য কারো হাতে তুলে দিয়ে এসেছিস। তাকে ডিভোর্সের কাগজে সই করে দিয়েছিস। আর এদিকে তুই এত বড় একটা সুখবর পেলি। আয়ুষ বাবুর সন্তান তোর গর্ভে এসেছে। অথচ এই সুখবরটা তুই এখন আয়ুষ বাবুকে দিতে পারবি না। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে, যদি সত্যিই সেটা হয়ে থাকে, তাহলে আমি আমার সন্তানের দিব্যি করে বলছি, আমি কোনোদিনও ছোট সাহেবকে জানতে দেব না যে তিনি আমার সন্তানের বাবা হতে চলেছেন। আমার গর্ভে তার সন্তান রয়েছে, তার রক্ত বইছে। কারণ আমি কোনো মতেই চাই না তার জীবনে আরও কোনো বিপদ নেমে আসুক। তুমি বোঝার চেষ্টা করো পিসি। এই মুহূর্তে যদি আমি ছোট সাহেবকে সমস্ত কথা বলে দিই, তাহলে তিনি হয়তো আমার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবেন।
আর এখন আমার সরে যাওয়াটাই সবচেয়ে প্রয়োজন। এই অবস্থাতেই যদি তিনি তিশাকে বিয়ে করে ফেলেন তাহলে গাঙ্গুলি পরিবারের মঙ্গল হবে এবং ছোট সাহেবও শ্যামের হাত থেকে রক্ষা পাবে। হয়তো আমাকে বিয়ে করে তিনি আরও বড় বিপদে পড়ে যেতেন। তাই আমি চাই আমার সন্তানের কথা আমি নিজের মধ্যেই লুকিয়ে রাখব। ছোট সাহেবের ভালোর জন্য যদি আমাকে এই কষ্টটুকু সহ্য করতেই হয় তাহলে আমি সেটাও করব।